নমস্কার। আমাদের সাথে এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি যুক্ত হয়েছেন দেশের এবং বিদেশের এবং গোটা বিশ্বের প্রখ্যাত লেখিকা। আমরা যদি গুগল সার্চ করি, যেটা সবার আগে আসে সেটা হলো ধর্মনিরপেক্ষ নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। নমস্কার, হেডলাইন্স ত্রিপুরে আপনাকে স্বাগত। নমস্কার। আপনাকে অনেক চেষ্টার পর, অনেক কষ্ট করার পর আপনাকে আমরা সরাসরি আজকে লাইভে যুক্ত করতে পারলাম। একটা জিনিস, যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের আজকে ক্যাপশন ছিল তসলিমার বাংলাদেশ। কেমন আছে তসলিমার বাংলাদেশ? আচ্ছা, আমার বাংলাদেশ কেমন আছে? ভালো নেই, একেবারেই ভালো নেই। সবাই জানি আমরা যে ভালো নেই। এই দেশে এখন রাজত্ব করছে রাজাকার, জামাতি, তারপর জিহাদি, জঙ্গি এরা। এখন এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করছি। অল্প কিছু মানুষ প্রতিবাদ করছেন দেশের, কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থা থেকে আমরা এই দেশটা মুক্তি পাবে কিনা এখনো জানি না। তবে আশা করছি নির্বাচন হবে আগামী বছর। তখন যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে ক্ষমতায়, তাহলে হয়তো একটা পরিবর্তন হবে। তাছাড়া আর তো কোনো আশা নেই আপাতত। ম্যাডাম, একটা জিনিস, যে বাংলাদেশ সরকার, ইউনিস যে তদারকি সরকার, যে 42টা টিভি চ্যানেলকে ভারতের ব্যান করেছে বা করার উদ্যোগ নিয়েছে, এর মধ্যে আমাদের চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের নাম 6 নম্বরে আছে। যে আমাদেরকে ওরা বলেছে যে আপনাদের চ্যানেল বাংলাদেশে চালানো যাবে না। এই যে একটা মত প্রকাশের অধিকার, এটা কোনো বাউন্ডারি হয় না। আপনার লেখা গোটা বিশ্বে পড়ছে, আপনার লেখা যারা নারীবাদী, যারা নারীরা আছে উৎসাহিত হচ্ছে, তাহলে কেন এরকম পদক্ষেপ ওনারা নিচ্ছেন? কারণ তারা তো বাক স্বাধীনতার পক্ষে নয়। বাক স্বাধীনতা নেই, তারপর গণতন্ত্র নেই, তারপর মত প্রকাশের অধিকার নেই। এইসব বলেছে হাসিনার বিরুদ্ধে। হাসিনাকে তাড়িয়ে তারা এখন সেটাই প্র্যাকটিস করছে, যে কোনো বাক স্বাধীনতা, প্রেস ফ্রিডম বলতে কিচ্ছু নেই। এখন আগে যারা হাসিনার পক্ষে লিখতো, এখন তারা ইউনূসের পক্ষে লিখছে। এখন ইউনূসের বিপক্ষে লেখার মানে কোনো ক্ষমতাই নেই কোনো মিডিয়ার, তাহলেই সেই মিডিয়া ব্যান হয়ে যাবে। এইসব চলছে। এবং হাসিনা থাকাকালীন তার শাসন আমলে তিনি যেমন বিরোধী দল বিএনপিকে একেবারে শেষ করে দিয়েছিলেন, তার অস্তিত্বই যেন না থাকে, ঠিক ইউনূস সরকার তাই করছে। আওয়ামী লীগের কোনো অস্তিত্বই যেন না থাকে সেটার চেষ্টা করছে। আওয়ামী লীগের সমর্থকদের ধরছে, মারছে, জেলে ভরছে। সুতরাং এখানে ভিন্ন রাজনৈতিক মতের কোনো নেই, জায়গা নেই। তো বিভিন্ন মিডিয়াকে ব্যান করছে, কারণ তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করছে যে চ্যানেলগুলো তার বিরোধিতা করছে বা তার সমালোচনা করছে, সেই চ্যানেলগুলো ব্যান করে দেবে। এগুলো তো অরাজকতা চলছে, দেশ শুদ্ধ একটা অরাজকতা চলছে। জঙ্গি জিহাদিদের উত্থান হয়েছে। এখন কথা হচ্ছে যে ছেলেরা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে বা দেশ ছাড়তে বাধ্য করেছে, তারা তো বয়স কত, 16, 17, 18, 19, 20, এরা তো জন্মই হয়েছে, জন্মের পরই হাসিনার শাসনামল দেখছে। তাহলে হাসিনা তাদেরকে এইভাবে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পারেননি কেন? হাসিনা ব্যর্থ, কারণ তিনি এত মসজিদ মাদ্রাসা করেছেন, সেই সব জায়গা ছিল এই জিহাদিদের জন্মস্থান। তিনি তো অবাধে করে দিয়েছেন, অবাধে। তিনি এমনকি মাদ্রাসার ডিগ্রি সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি মান একই করেছেন, সমমানের করে দিয়েছেন। সেই জন্য এখন বিশ্ববিদ্যালয়ে দেখি মোল্লাদের রাজত্ব, তারা জিহাদিরা সে বিশ্ববিদ্যালয়ে ঘুরছে। এই বিশ্ববিদ্যালয় থেকেই তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই তো করেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। এরা তাহলে সব সরকারই ব্যর্থ। এত ইসলাম নিয়ে জপেছে প্রত্যেকটা সরকার, ইভেন হাসিনার আমলেও হিন্দুরা ওখানে কোনো নিরাপত্তা পায়নি।
এই জিহাদিদের জন্ম দিয়েছে, ওয়াজ মাহফিল থেকে এই মগজ ধোলাই হয়েছে মানুষের, এই জিহাদির জন্ম হয়েছে, সেইটা ফল ভোগ করেছে হাসিনা। এখন ইউনূস সরকার এগুলোকে কন্ট্রোল না করে বরং এগুলোকে নিয়েই এখন খেলছেন তিনি। তার কোনো যায় আসে না দেশটা রসাতলে গেলে, দেশটা অন্ধকারে ডুবে গেলে। হ্যাঁ, তিনি তার প্রতিশোধ নিয়েছেন হাসিনার বিরুদ্ধে। তিনি ক্ষমতায় থেকে হাসিনার দলকে এবং হাসিনাকে একেবারে শেষ করে দিতে চাইছেন। হ্যাঁ, ঠিক যেরকম হাসিনাও করেছিলেন বিএনপির বিরুদ্ধে এবং ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সেই কাজটাই করছেন। এখানে কোনো সত্যিকার ভালো কোনো পরিবর্তন আসেনি, বরং হাসিনার আমলে যা ছিল তার চেয়ে শতগুণ খারাপ অবস্থায় আছে এখন দেশ। ম্যাডাম, আপনি আপনার লেখা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করি, আমরা যদি আপনার লেখা দেখি, আপনি হাসিনার বিরুদ্ধে বলছেন মৌলবাদী তৎপরতা তখনও ছিল, এখনো মৌলবাদী সরকারই প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বাংলাদেশের যে সমাধান, বাংলাদেশের যে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের সমাধানের পথটা কিন্তু লেখিকা হাসিনা দেখাচ্ছে না কাউ। সমাধান কিভাবে হবে? সমাধান তো দেখুন, ধ্বংসটা এত বেশি করে ফেলেছে যে এটা আবার আবার সুস্থ রাজনীতি ফিরতে হয়তো সময় লাগবে, কিন্তু মানুষকে এই সৎ হতে হবে, মানুষকে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করাতে হবে, মানুষকে এই যে এবং ধর্ম এবং রাষ্ট্রকে অবশ্যই পৃথক করতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল আছে এগুলোকে নিষিদ্ধ করতে হবে, কারণ ধর্মভিত্তিক রাজনীতি কোনো রাজনীতি নয় এবং এটা মানুষের মঙ্গল আনে না। সেই কারণে জামাতে ইসলামী যেহেতু তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, সেহেতু যদি ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করা হয় তাহলে তাদের অস্তিত্ব থাকে না। এবং এই জামাতে ইসলামের সঙ্গে জড়িয়ে আছে আরো জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির, যারা এই ছাত্র জনতার আন্দোলন করেছিল হাসিনাকে হটাতে গিয়ে। এখন সমাধান আনতে হলে এক সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এতে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্বাচিত হয় তাহলে তাদেরকে এই মুক্তবুদ্ধির বা প্রগতিশীল লোকদের তাদের বলতে হবে যে তোমরা এখন ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করো, এই ধর্মনিরপেক্ষতা যেন সংবিধানে থাকে, যেন মসজিদ মাদ্রাসা এরকম মানে জিহাদি জঙ্গি তৈরি না হয় সেইটা দেখো, এবং এত মসজিদ মাদ্রাসার দরকার নেই, সেকুলার স্কুল করো, বিজ্ঞান মানুষকে বিজ্ঞান মনস্ক করো, এবং বিজ্ঞান এইসব মাদ্রাসার বদলে বিজ্ঞান স্কুল করো, বিজ্ঞান একাডেমি করো। এইভাবেই তো পরিবর্তন হয়, এইভাবেই তো শিশুরা কিশোররা কিশোরীরা তারা ভালোভাবে মানে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য, বিজ্ঞানে মানে জানার জন্য ধর্ম নয় বিজ্ঞান জরুরি। অবশ্য আবারও দেখি যে যারা বিজ্ঞান পড়েছে তারা আবার জঙ্গি হয়, কিন্তু বিজ্ঞান মনস্ক হওয়ার দরকার এবং দেশে একটা সুস্থ রাজনীতির পরিবেশ থাকা দরকার এবং মানুষের চেতনা এবং আদর্শে মানে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, ভিন্নমত, বাক স্বাধীনতা এগুলোর চর্চা হওয়া উচিত। আসলে এই আদর্শের চর্চা হয়নি দেশে, যা চর্চা হয়েছে তা ইসলামের চর্চা। এইটাই সব সরকারই করেছে এবং তার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। সবাই ইসলাম জপেছে, রাজনীতিকরা ইসলাম জপেছে, এমনকি বুদ্ধিজীবীরা অনেকে ইসলাম জপেছে, তার পরিণতি এই। মসজিদ মাদ্রাসা, অগুন্তি মসজিদ মাদ্রাসা গড়ে তোলার পরিণতি এই। এখন আমি বলছি না যে হঠাৎ করে জঙ্গি জিহাদিরা জন্ম নিয়েছে, না, তারা জন্ম নিচ্ছিল, তাদেরকে প্ল্যান করে জন্ম নেওয়ানো হচ্ছিল। শুধু রাজনীতিকরা তাদের স্বার্থে ক্ষমতায় থাকতে চেয়েছে, মানে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকতে চেয়েছে। ওরা মনে করেছে তাদের যোগ্যতা নেই ক্ষমতায় থাকার, এখন যদি ইসলামকে ব্যবহার করে ইসলাম জপে যদি মসজিদ মাদ্রাসা করে দিয়ে যদি ক্ষমতায় থাকা যায়, সবাই অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছে। হাসিনাও চেয়েছেন। হাসিনা এই বাংলাদেশকে ধ্বংস করার পেছনে হাসিনার ভূমিকা অনেকটাই। আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যদি কোনোদিনও সফল হয়, সেদিন কি তসলিমা নাসরিন বাংলাদেশে ফিরে যাবে আবার?
নিশ্চয়ই ফিরে যাব, কিন্তু আমার মনে হয় না আমার জীবৎকালে, আমি বেঁচে থাকাকালীন এই বাংলাদেশ সেই আহ, মানে অবস্থা হবে বাংলাদেশে, একটা সেকুলার পরিবেশ থাকবে বা আমাকে কেউ খুন করবে না, এমন হবে বলে আমার মনে হয় না। পরে ভবিষ্যতে, তবে আমি আশা করি ভবিষ্যতে এই দেশে সেকুলারিজম আসবে, সত্যিকারের ধর্মনিরপেক্ষ হবে দেশ, দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে শান্তিতে নিরাপদে বাস করতে পারবে। এখন তো সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে নেই, বৌদ্ধরা নিরাপদে নেই, এখন দেশে যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী বা প্রগতিশীল তারা নিরাপদে নেই, হিন্দু মুসলিম কেউই নিরাপদে নেই, যারা যারা সত্যিকার প্রগতিশীল এবং মুক্ত চিন্তায় বিশ্বাস করে কেউই নেই। এখন এই এত এত খারাপ অবস্থা তো অন্য কোনো মুসলিম দেশেও নেই। এত এই দেশ এখন মাদ্রাসায় মাদ্রাসায় আমি দেখছি যে তারা তারা জিহাদি সেজে নাটক করছে, তারা জিহাদের বার্তা দিচ্ছে, এই বাচ্চাদের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে, মানে খেলনা ইয়ে গ্রেনেড বা খেলনা পিস্তল এগুলো দেওয়া হচ্ছে, জিহাদি সাজানো হচ্ছে। সুতরাং ভবিষ্যৎ খুবই খারাপ, সেদিকে নিয়ে যাচ্ছে। এরা ইসলামী শাসন চাইছে, এরা মূলত খেলাফত চাইছে, এরা ভারত বিদ্বেষী, কারণ এরা পাকিস্তানপন্থী ছিল সে 71 থেকেই। এরা কখনো চায়নি যে দেশ স্বাধীনতা পাক, এরা চেয়েছে একটা মুসলিম দেশের সঙ্গেই থাকা, সে পাকিস্তানি চেয়েছে। সুতরাং এরা পাকিস্তানি আর্মির সঙ্গে যুক্ত হয়ে এরা তো প্রচুর বাংলাদেশের মানুষ মেরেছে, হত্যা করেছে, 30 লক্ষ লোক, এরাই আজকে ক্ষমতায়। এটার কথা তো কেউই ভাবেনি যে শেষ পর্যন্ত রাজাকাররা, যারা যারা দেশের স্বাধীনতা চায়নি, হ্যাঁ, যারা জঙ্গি হয়েছে জিহাদি হয়েছে, তারা যে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে সেটা তো আমরা কখনো কল্পনাও করিনি, আমাদের দুঃস্বপ্নের মধ্যেও ছিল না, কিন্তু হয়েছে। কারণ হচ্ছে, আমি দোষ দিই প্রত্যেকটি সরকারকে, তারাই এদেরকে জন্ম নিতে, এদেরকে বেড়ে উঠতে, এদেরকে ক্ষমতা নিতে সাহায্য করেছে। অনেক বছর পরে হলো আপনি যেটা ভবিষ্যৎবাণী করেছেন, সেটাই আজকে আমরা দেখছি যে তসলিমা নাসরিনের ভবিষ্যৎবাণী আজকে ধীরে ধীরে সত্য হচ্ছে। একটা জিনিস ম্যাডাম, যে ভারতের যে মুক্তিযুদ্ধের অবদান একদম অস্বীকার করা হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ওরা পাকিস্তানের দিকে একদমই চলে যাচ্ছে, পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। ভারতের যে কিছুদিন আগে একজন প্রাক্তন সেনাকর্তা বলেছে ভারতে পরমাণু বোমা মারবে পাকিস্তান থেকে নিয়ে। তাহলে কি আরো একটা যুদ্ধর আশঙ্কা কি আপনি করছেন? তসলিমা নাসরিনকে আরেকটা ভবিষ্যৎবাণী শুনতে চাই যে বর্তমান পরিস্থিতিতে কি হতে পারে ইন ফিউচারে বাংলাদেশে। না, আমার মনে হয় কিছু মূর্খ অশিক্ষিত লোক তারা এইরকম থ্রেট করছে, যারা জানেই না তারা কি বলছে, এর মধ্যে কোনো বাস্তবতা নেই। কিন্তু আমার মনে হয় কোনো যুদ্ধ হবে না, কারণ এখনো কিছু মানুষ আছে যারা এগুলোকে প্রতিহত করবে। কিন্তু এই যে মানে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ্যে দেখাচ্ছে, ভারতের ফ্ল্যাগ তারা পায়ে মারিয়েছে, এইসব হচ্ছে, এইসব জিহাদিরা মদত দিচ্ছে, জিহাদিরা এনকারেজ করছে, এবং সরকারের কিছু লোকও আছে যারা যারা এই ভারত বিদ্বেষকে প্রচার করছে। কিন্তু আলটিমেটলি আমি জানি শুভবুদ্ধি সম্পন্ন কিছু লোক এখনো আছে যারা জানে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করা ছাড়া উপায় নেই বাংলাদেশের, যারা জানে যে ভারত একটা মিত্রশক্তি, সেই স্বাধীনতার শুরু থেকেই ছিল, এমনকি ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনো কারণেই সম্ভব ছিল না। সেখানে ভারতের প্রতি কৃতজ্ঞ থাকার বদলে তারা যে বিদ্বেষ দেখাচ্ছে, হ্যাঁ, সেটা সেটা কত বড় স্পর্ধা এবং কত বড় মানে মানে অবিবেচকের মতো কাণ্ড করছে তারা, সেটা বুঝতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে এখনো সরকারের মধ্যেও বোঝার লোক আছে, তারা জানে যে ভারতকে তাদের সবসময়ের জন্য দরকার, ভারত ছাড়া তাদের দিন চলবে না। আর এইসব প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা, এগুলো তো সেই মধ্যযুগ নয়, এখন এখন আধুনিক যুগ, সেখানে বন্ধুত্বটাই সবচেয়ে বড়। এই ইউরোপ একসময় যুদ্ধ করে বেড়াতো, হ্যাঁ, এক দেশের সঙ্গে আরেক দেশ যুদ্ধে মেতে থাকতো, সেই দেশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দেখেছে কত ক্ষতি হয়েছে ইউরোপের, তখন তারা
সিদ্ধান্ত নিয়েছে তারা এক হবে, তারা এক হয়েছে। আজকে ইউরোপের কারেন্সি এক, তারপর ইউরোপের দেশগুলোর মধ্যে কোনো কোনো কাঁটাতার নেই। এখন ইউরোপের এক দেশ যদি বিপদে পড়ে অন্য দেশ বাঁচায়। এই যে সহানুভূতি, সহমর্মিতা, এই যে বন্ধুত্ব, এইগুলো ইউরোপকে শক্তিশালী করেছে আরো। সেখানে ভারতীয় উপমহাদেশে চলছে মারামারি, হানাহানি, হ্যাঁ, যুদ্ধের হুমকি। এগুলো তো কোনো কাজের কথা নয়। এখন উচিত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখা এবং আরো ঘনিষ্ঠ হওয়া, আরো এক হওয়া। সেখানে বিচ্ছিন্ন হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু এত মূর্খ এবং অশিক্ষিত লোকের জন্ম হয়েছে এবং এদের শিক্ষা দীক্ষা নেই, এদের কোনো বিবেক বুদ্ধি নেই, এদের কোনো মুক্ত চিন্তা বা যুক্তি বুদ্ধি নেই। এরা এইভাবেই অন্ধকারের মধ্যে বড় হয়েছে, এদেরকে বড় করানো হয়েছে, এদেরকে এদেরকে এইরকম অন্ধত্বই এদের সম্পদ। এখন এখন আসলে মানুষকে এইসব ইসলাম দিয়ে মগজ ধোলাই না করে যদি এদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়া হতো, এদের যদি যুক্তি বুদ্ধি যেন থাকে সেই রকম করে এদেরকে বাড়তে দেওয়া হতো, তাহলে আজকে এই অবস্থা হয় না বাংলাদেশের। ম্যাডাম, আমাদের আলোচনা প্রায় শেষের পর্যায়ে। ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি ভারতকে সর্বশেষ অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলায় রয়েছেন। হয়তো আলোচনা শুনবেন উনি, কারণ আমাদের চ্যানেল সবাই শোনেন। উনি আগরতলা রয়েছেন, আপনি একটা অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকেও ভারত আশ্রয় দিয়েছে, কি বলবেন আপনি? না, এখন তো ভারত তো এই প্রথম নয়। ভারত সেই অনেক কাল থেকেই যারা যারা বিপদে পড়ছে, যারা নির্যাতিত, তাদের আশ্রয় দিয়ে এসছেন। তো ভারত যেন তার এই উদার চরিত্রটা বজায় রাখে, সেটাই আমি অনুরোধ করব। কারণ ভারত মহান আমরা কেন বলি? আমরা এই কারণেই তো বলি যে আমরা যখন মুক্ত চিন্তার মানুষ যখন বিপদে পড়ি বা এইসব ধর্মান্ধ জিহাদি বা জঙ্গিদের দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের কাছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আছে, যেখানে আমরা আশ্রয় নিতে পারি। আশা করছি যে ভারতে যেন এই রকম জিহাদি জঙ্গির উৎপাত কখনো না হয়, কখনো যেন ওদের হাত এত প্রসারিত না হয় যে ভারতকে স্পর্শ করবে। যেন আমরা যদি করে তাহলে তো আমরাও যারা আছি এখানে, হ্যাঁ, নিরাপদ বোধ করছি, তারাও নিরাপদে থাকতে পারবো না এবং ভারতের মানুষও নিরাপদে থাকতে পারবে না। সে কারণে আমি মনে করছি যে ভারতের এই মহান চরিত্রটার জন্য যেন গর্ববোধ করতে পারি চিরকাল। আপনাকে আমরা শেষ পাঁচটা প্রশ্ন করব। আপনি এক কথা, ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন, ইউনূস না হাসিনা? কেউই না। এখানে আমি দুজনের একজনকেও পছন্দ করছি না। নাম্বার, হাসিনা না খালেদা জিয়া? এটাও আমি পছন্দ করছি না দুজনকে। তসলিমা নাসরিনের আমার মেয়ে বেলা না লজ্জা? আমার মেয়েবেলা। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ না ভারত? এইসব প্রশ্ন এখন আপাতত ভারত। এখনকার বাংলাদেশ, যদিও ওই দেশে আমি জন্মেছি, বড় হয়েছি, ওই দেশের প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা সব আছে, কিন্তু এখন যে জিহাদির বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশ আমার নয়। সেই বাংলাদেশকে আমি ভালোবাসি না। তবে সেই সেই যদি নিতেই হয় তাহলে ভারতকেই নিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র সমাজ যারা আন্দোলন করেছিল, তাদেরকে আপনি কি বার্তা দেবেন, কি মেসেজ দেবেন? ছাত্র সমাজকে, বুদ্ধিজীবী আছে, লেখক আছে, সাংবাদিক আছে, যারা বাংলাদেশের তো একটা বড় একটা অংশ আছে ভালো মানুষ, ভালো মানসিকতার মানুষ আছে, ওদের কাছে আপনি কি বার্তা দেবেন? তসলিমা নাসরিনের কি বার্তা থাকবে? দেখুন, ছাত্র আন্দোলনে কিন্তু কিছু নিরীহ শিক্ষার্থী ছিল যাদেরকে ভুল বোঝানো হয়েছিল। আসলে পেছনে ছিল জঙ্গি জেহাদি শক্তি, অপশক্তি। তারাই এই ছাত্র আন্দোলনটা করেছিল। উদ্দেশ্য
ছিল তাদের ক্ষমতায় যাওয়া এবং দেশকে ইসলামী শাসনে নেওয়া এবং ইসলামিক রাষ্ট্র করা, যেখানে তারপর তারা খিলাফতের আন্দোলন করবে। তারপরেও যারা ভালো মানুষ আছে এখনো, যারা এই ইসলামী শাসন মানছে না, তাদেরকে আমি বলবো যে তারা যেন আপোষহীনভাবে লড়াই করে এবং তারা যেন কোনোভাবেই কোনো ইসলামী শাসন আনতে না দেয়। তারা যেন এই জঙ্গি জেহাদি দের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যায় এবং দেশকে যেন তারা বাঁচায় এদের হাত থেকে, এই অপশক্তির হাত থেকে দেশকে যেন বাঁচায়। তারা যেন ভয় না পায়, তারা যেন নিজের স্বার্থের কথা চিন্তা না করে। আমরা বুদ্ধিজীবীদের বাংলাদেশেও দেখেছি যে তাদের অনেকেই এই চাটুকারিতা করে করে তাদের চরিত্র নষ্ট করে। তো আপোষহীন বুদ্ধিজীবীর সংখ্যা এখন খুবই কম। তারপরে আমি বলবো যারা যুব সমাজ যারা আছেন, যারা যারা সত্যিকার ভালো চিন্তা করছে, দেশের ভালো চাইছে, তাদেরকে বলবো আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে যেতে এবং কোনোভাবেই তারা যেন কোনোভাবেই এই জঙ্গি জিহাদির দেশকে মেনে না নেয়, তারা যেন তাদের লড়াই চালিয়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিবাদী থাকবেন এবং আমাদেরকে পথ দেখাবেন। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।